সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাইরে বেরোতে পারছে সাপ্লাই পর্যন্ত পৌঁছানো তো অনেক দূরের কথা। তাই যাকে নিয়ে প্রয়োজন করে নেমেছিলেন প্রায় মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ফেলে তাকে এখন এখান থেকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া। যেভাবে যিনি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বলে পশ্চিমবঙ্গে প্রচার, তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত সাংবিধানিক সংকট হবে বলে আবেদন করছেন নির্বাচন কমিশনের কাছে। তৃণমূল কংগ্রেসের যারা দীর্ঘদিনের কর্মী আছেন, এখানকার নেতারা আছেন, তারা চিন্তা ভাবনা করবেন। সুস্মিতা দেব বলছেন যে বাংলার বিধায়করা ভোট দেবে উত্তর পূর্বের মেয়েকে, মহিলাদের সুযোগ পাচ্ছে গোটা দেশেই, সেই হিসেবে আমি রাজ্যসভায় যাব, কিন্তু আমি ত্রিপুরাতেই পড়ে থাকবে। জল হওয়া ভালো, পলিউশন কম, যানজট কম, ত্রিপুরা ভালো অগ্রগতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে বাস করার জন্য ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে ফের আবার চর্চা শুরু হয়েছে। ওটা ত্রিপুরা বিজেপি অফিস করতে পারে, ওটা আমাদের সিলেবাসে নেই, ওটা একদম পুরো চ্যাপ্টারের ব্যাপার। ত্রিপুরা বিজেপি অফিস। আচ্ছা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন যে দিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, তো আজকে রাজ্যের নির্বাচন কমিশনে এবং দিল্লিতেও সম্ভবত বিজেপি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে, কিছু তথ্য কিছু ঘটনা চেপে যাওয়া হয়েছে হলফনামায়। মমতা নির্বাচনে মানে প্রার্থী হিসেবে যে তিনি হলফনামা দিয়েছেন সেখানে কিছু ঘটনা চেপে যাওয়া হয়েছে। ওটা নির্বাচন এর চিফ ইলেকশন এজেন্ট আছে সলিম ঘোষ, তিনি অভিযোগটি দায়ের করেছেন এবং সেটি ইতিমধ্যেই সংবাদপত্র সার্কুলেটেড হয়ে গেছে। নির্বাচন কমিশন ভবানীপুর এবং বাকি দুটো নির্বাচন শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন জানা যাচ্ছে, এবং তার মধ্যে একটা বড় অংশ গ্রেপ্তার হচ্ছে ভবানীপুরের জন্য। শুধু তাই নয়, ভবানীপুরের জন্য আলাদা করে একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এটা নির্বাচন কমিশন বলতে পারবে যে রাজ্যে নির্বাচনের পরে ৫১ জন বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হয়, যেখানে এখনো পর্যন্ত বিজেপির প্রায় ১০,০০০-এর মতো কর্মী বাড়ি ছাড়া আছেন, বহু মানুষ দোকান খুলতে পারছেন না, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসের আবহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আছে, কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় সংস্থা তারা বলছে এখানে শাসকের আইন প্রতিষ্ঠিত, সিবিআই অনেক জায়গায় গিয়ে বাধা পাচ্ছেন, সিট গঠন করার নির্দেশ দেওয়া হলেও এখনো পর্যন্ত কার্যকারী করা হয়নি। তো সে জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই প্রতিরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল বা বিরোধীরা বলছে যে গতদিনই মানে বিজেপি যে নির্বাচন কমিশনে গিয়েছিল সেখানে তারা সুনির্দিষ্টভাবে ভবানীপুরের জন্য ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল। তারপরেই এই মানে তারা গোটা বিষয়টা এই কমিশন এবং বিজেপি যেমন বলছে কমিশন সেইভাবে অ্যাক্ট করছে। প্রশ্ন তৃণমূল বলছে এসব নিয়ে আমার মনে হয় সংবাদ মাধ্যমে আলোচনা করা না হলেই ভালো হয়। ভবানীপুর রাজ্যের নির্বাচনে ভবানীপুরে নির্বাচন কমিশনের করানোর জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিলেন আমাদের এখানে চিফ সেক্রেটারি, যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এই চিঠিটাই কি সবচেয়ে বড় সাংবিধানিক সংকট আছে পশ্চিমবঙ্গে, সেটাই প্রমাণ করে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা তামাশা করলে নির্বাচন ঘোষণা করে দিল, তারপরে কি কার কথায় চলছে আর কার কথায় চলছে না তা বলে। সমিতা, আপনাদের সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্তের ভার এনআইএ এর হাতে গিয়েছে জানেন। সেই তদন্তের ভার এনআইএ নেওয়ার পরে আবার গতকাল রাত্রিতে তার বাড়িতে বোমাবাজি হয়েছে। তো এটা কি এনআইএ কে চ্যালেঞ্জ করা হচ্ছে? এনআইএ চ্যালেঞ্জ করা নয়, পশ্চিমবঙ্গ একটা ভিন্ন রাষ্ট্র,
এইটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, তৃণমূল কংগ্রেস আইনের শাসনের গুরুত্ব দেয় না, অস্বীকার করে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় সাংবিধানিক সংকট তৈরি করে, তৃণমূল কংগ্রেস সংবিধানকে অগ্রাহ্য করে, তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে সর্বোচ্চ ন্যায়ালয়ের সমালোচনা করে, তাকে কটাক্ষ করে। স্বাভাবিকভাবে এনআইএ নেওয়ার পরেও যখন অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি হয়েছে, তখন দেশের মানুষ দেখুন পশ্চিমবঙ্গের যারা বিরোধী রাজনৈতিক দল করে, যারা সরকারের সমালোচনা করে, বিরোধী অবস্থানে থেকে প্রতিবাদ করে, তারা কি অবস্থায় আছে। যেখানে একজন সাংসদ হওয়ার আগে থেকে বোমাবাজি, সাংসদ হয়ে যাওয়ার পরে ধারাবাহিকভাবে তার বাড়িতে বোমাবাজি চলেছে, এবং এত ঘটনার পরে আবার গতকাল রাত্রে বোমাবাজি হলো, এবং তাকে ৯৯টা মামলা দিয়ে তার বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত তৈরি হয়েছে। এটা শুধু কেন্দ্রীয় সংস্থা নয়, এনআইএ নয়, এটা সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা ভারতবর্ষের সংবিধানের ব্যাখ্যা করবেন, তাদের এবার চিন্তা ভাবনা করা সময় এসে গেছে যে কি পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গে। আমি একটা লাস্ট প্রশ্ন করবো, এটাকে যদি ত্রিপুরা বলে চালিয়ে দিতে হবে না, আগে বলে দিই। ত্রিপুরায় তৃণমূলের উপরে আক্রমণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার অনুমতি না দেওয়ার নিন্দা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেছেন যে এটা ত্রিপুরার সংস্কৃতি হতে পারে না। ওটা যদি সূর্যবাবু বলেন কিংবা বিমানবাবু বলেন, তখন আমরা তার প্রতিক্রিয়া দেব। মানিকবাবু যে কথা বলেছেন তার প্রতিক্রিয়া ত্রিপুরা বিজেপি অফিস থেকে দেওয়া। বিমান বসু আজকে বলেছেন যে ত্রিপুরায় বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিরোধীদেরকেই সেখানে বিজেপি প্রচার করতে দিচ্ছেন না। গত পঞ্চায়েত নির্বাচনে যে সিপিএম এর কর্মীরা মারা গিয়েছিলেন, যে সিপিআইএম এর দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, বিমানবাবু সেই নিয়ে তার অবস্থান স্পষ্ট করুন মানুষের কাছে। বিমানবাবুরা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন রাজনীতির দিক থেকে এবং সংখ্যার দিক থেকে। সংসদীয় রাজনীতিতে ফিরে আসবার চেষ্টায়, প্রাসঙ্গিক হবার চেষ্টা চলছে। শেষ পর্যন্ত তৃণমূলকে ধরে বেঁচে থাকতে চাইছে মানুষ, সবটুকু ধরে বেঁচে থাকে, উনি এবং তৃণমূলকে ধরে। ঠাকুরজির কাছে আজকে এই অতিবৃষ্টিতে দেখা গেল ম্যানহোলে পড়ে যাচ্ছে মহিলা। এই যে নিকাশি ব্যবস্থা, সামগ্রিক ছবিটা সাপুরজির মতো একটা নতুন তৈরি শহরের জায়গায়, সেটা কিভাবে দেখছেন? এটা মোট আশ্চর্য হওয়ার কিছু নেই। এইসব ব্যবস্থাগুলো ঠিকঠাক দেখবার জন্য নেতারা এত ব্যস্ত আছেন যে গত ৩ বছর ধরে বিভিন্ন কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি নির্বাচন করাতে পারে। আমার মনে হয় ওরা ম্যানহোলের ঢাকনা খোলাখুলিতে ব্যস্ত ছিল, সেই জন্য এই কাজই করা। গোপাল মুখোপাধ্যায়কে রাজ্যের এজি হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তার আগে একটা বিষয় হচ্ছে যে এতদিন তিনি এজি ছিলেন কিশোর দত্ত, তিনি পদত্যাগ করেন ব্যক্তিগত কারণ থেকে, এবং এই প্রথম নয়, পরপর সব এজি এইভাবে পদত্যাগ করে চলে যাচ্ছে। সেইটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টাই ব্যক্তিগত। সুতরাং সেখানে রেজি, সেই সরকারের রেজি ব্যক্তিগত কারণে পদত্যাগ করবেন, স্বাভাবিক ছাড়া। এখন আপনারা যেটা বলেন, রাজনৈতিক মহল, তার অভিজ্ঞ মহল মনে করছে যে ওনাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। আসলে তৃণমূল কংগ্রেস যে রিলিফ চায় এবং তৃণমূল কংগ্রেস যে ধরনের আইনি সুরক্ষা চায়, সেটা দিতে স্বাভাবিকভাবেই আইন বিশেষজ্ঞরা বা উকিলরা ব্যর্থ হচ্ছে, বা সেই মেধা তাদের নেই, মেধা খোঁজ করে চলেছে। এই পরিস্থিতিতে গোপাল মুখার্জির নিয়োগ, এই গোপাল মুখার্জি সত্যব্রত মুখার্জি, জলিল মুখার্জির ফলে স্বাভাবিকভাবেই একটা কৌতূহলের ব্যাপার। আপনি যেটা এই প্রসঙ্গটা টানলেন যে তৃণমূল যেটা চায়, কি গোপাল মুখার্জির পক্ষে সেটা সম্ভব হওয়ার অনুরোধ হচ্ছে। ছোটবেলায় একটা সিনেমায় শুনেছিলাম ডায়লগ একটা, বাপ কি নাম লেতে হ্যায় वो लोग जो कमजोर है। গোপাল মুখার্জি একজন স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত ব্যারিস্টার। আপনাদের আরো ইনফরমেশন দিয়ে দিই, 2001 সালে নদিয়া জেলা থেকে উনি বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ওনার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, কোনো রাজনৈতিক বিষয়েও বিজেপি তার সঙ্গে যোগাযোগ করে, বিভিন্ন যোগাযোগ করে। সম্পূর্ণ একটা অরাজনৈতিক অবস্থানে তিনি ছিলেন 2 দশক ধরে।
2001 সালের পর থেকে গোপাল মুখার্জির সঙ্গে কোথাও কোনোভাবে বিজেপির কোনো যোগাযোগ নেই। ঠিক তৃণমূল দেখেছে বিজেপি তো প্রতিভাবান লোকেদের প্রার্থী করে, তৃণমূল দেখেছে মাছের জন্য এখন কিন্তু উনি কিছু করতে পারে, গোপাল মুখার্জি চেষ্টা করে গোটা শুরু দেখতে পারে। এটা তো ওইরকম হয়ে গেল না যে আপনার যে সারা দেশের একমাত্র উপনির্বাচন হচ্ছে ভবানীপুর, আর গোপাল মুখার্জিকেও বেছে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সমঝোতা রাজনীতি হয়ে গেল না? রাজনীতিতে 2 আর 2 4 হয় না, তাহলে তো পশ্চিমবঙ্গের প্রশাসককে খালি করে দিতে হবে। দেখা হবে কোন কোন ডাব্লিউবিসিএস অফিসার ছাত্রাবস্থায় আর কোন কোন বিশেষ করে সাংবাদিক যারা বিজেপি বিট করে ছাত্রাবস্থায় তারা এসএফআই করেছে, এরকম বাড়তে শুরু করলে তো পুরো সিস্টেম থেকে। কিন্তু গোপাল মুখার্জি তো ঘটনা, তিনি প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি এবং আমি তো আবার বলছি প্রাক্তন রাজ্য সভাপতি এবং তার সঙ্গে বিজেপি প্রার্থী না, তার সঙ্গে বিজেপির লোকদের এখনো ভালো যোগাযোগ আছে। আইনগত পরামর্শ বিজেপির লোকরা তার কাছ থেকে এখনো নেয়। এখনো সদস্য, অবশ্যই জনগণকে এখনো সদস্য হয়। গোপাল মুখার্জির থেকে বিজেপি পরামর্শ নেয় বলে আমাদের জানা নেই, হয়তো আপনি আমার থেকে বেশি আমার দলের খবর রাখতে পারেন, কিন্তু আমি যতদূর জানি শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নয়, নদিয়া জেলা বিজেপিরও কেউ গোপাল মুখার্জির কাছ থেকে কোনো আইনগত সাহায্য নেই। তিনি একজন প্রতিষ্ঠিত আইন বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গ সরকার আগে প্ল্যানেট ছিলেন। এই সাম্প্রতিককালে আমাদের যে মামলা চলছে সেই মামলায় উনি ডিজি হয়ে সওয়াল করলেন। দেখা গেল সাম্প্রতিক যে মামলা চলেছে এ রাজ্যে সিবিআই তদন্তের দাবি এবং সিট গঠনের দাবিকে কেন্দ্র করে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে, সেখানে গোপাল মুখার্জি সরকারকে পক্ষ হয়ে তিনি সওয়াল করেছেন। তাকে কিন্তু পুরোপুরি ওই দিকে আছে। এটা তো ব্যক্তিগত প্রফেশন, এটা নিয়ে আমরা দলের রং লাগিয়ে রাজনীতি করি। বিজেপি অস্বস্তির কারণ গোলু মুখার্জি আপনার অস্বস্তি হচ্ছে, এটাই আমাদের কাছে, এটা আমার কাছে অস্বস্তি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মনোনয়ন বাতিলের জন্য বা সেখানে ত্রুটি আছে বলে সজল ঘোষ যে অভিযোগ দাখিল করেছে, তার নিরিখে তৃণমূলের তরফে বলা হচ্ছে এই অভিযোগ তো নন্দীগ্রামের সময় তোলা হয়েছিল, তখন তো ত্রুটি নেই প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে একই বিজেপি বারবার একই অভিযোগ মমতার মনোনয়ন দিলেই কেন চলে যাচ্ছে? মানুষটা তো এক, মানুষ তো বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই আছে, তার অতীত তো তিনি পরিবর্তন করে দেননি। বিজেপির যে অভিযোগ সুনির্দিষ্টভাবে সেটা তো লিখে জানিয়েছেন। এবার নির্বাচন কমিশন যেটা করার করবে, এটা তো কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। মধ্যপ্রদেশে বিজেপি শাসিত সরকার মেডিকেল কোর্সে দীনদয়াল উপাধ্যায় হেডগেওয়ার সম্পর্কে পড়াবে চ্যাপ্টার আছে। ইঞ্জিনিয়ারিং এ রামায়ণ পড়ানো হবে, রাম সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিল, সেগুলো তো বেঁধে ছিল। এটা নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। কারা করছেন? মধ্যপ্রদেশে এই নিয়ে কোনো সমালোচনা হয়। আসলে সারা দেশে যে সমস্ত ঘটনা ঘটে, আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো নিয়ে মানুষ একটু বেশি উৎসাহী হয়। কারণ এর রাজ্যে বিনিয়োগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, মানুষকে নিজের জীবিকা নিজে তৈরি করবার মতো পরিবেশ সেগুলো মানুষের চোখে আপনি মনে করেন কোথায় রামায়ণ পড়বে, কে কোথায় দীনদয়াল উপাধ্যায় অবশ্যই পাঠ্য মেডিকেলের শুধু ছাত্রদের, মেডিকেলের ছাত্র মেডিকেলে শুধু ছাড়াও বেশ কিছু সাবজেক্ট পড়ানো হয়। আপনি যে কোনো কোর্সে দেখুন, সেই কোর্সে যদি থেকে থাকে কি অসুবিধা আছে? রামচন্দ্র তো ইঞ্জিনিয়ার, ভারতবর্ষের মানুষ যদি রামচন্দ্রকে ইঞ্জিনিয়ার বলে মনে করে, রাম ভারতী রাম, কিন্তু আপনাদের লোক আমাদের লোকেরা বলছে কেন? আমাদের লোকরাই তো বিরোধীরা প্রশ্ন করছে, আমরা তো এই কথাই বলছি, আর আমরা বলতে বলতে তো এগিয়ে যাচ্ছি। বিজেপির রব তো থামছে না। দেখতে দেখতে রাম মন্দির হয়ে গেল। কত নেতা কত চ্যালেঞ্জ দিয়েছিল মনে করে দেখুন। 90-এর দশক ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা রামায়ণ করবে, এটা যুক্তিযুক্ত মনে করে, যুক্তিযুক্ত মনে করে, কোনো পার্থক্য নেই। ডিসিশন এটা কোনো সঠিক সিদ্ধান্ত। কি প্রেক্ষিতে ওখানে রামায়ণ যে আনা হয়েছে সেটা আমার জানা নেই। তবে সভ্যতা তো তৈরি হয়েছে এই দেশ থেকে।
গোটা পৃথিবী আপনি যার উপরে দাঁড়িয়ে আছেন সেই শূন্য কনসেপ্টটা জিরো ভারতবর্ষ এবং আধুনিক পৃথিবীও এই মুহূর্তে পদার্থবিদ্যার গবেষণা যার উপরে যে চলছে দ্য ফিজিক্স অফ ক্যাপ্টার টাও অফ দ্য ফিজিক্স কসমিক ট্যান্সের সঙ্গে পার্টিকেল ডায়নামিক্স এটাও ভারতবর্ষের মানুষ জ্ঞান বিজ্ঞানের দেশ সেটা কিভাবে মানুষ শিখে গেছে তারা বোঝার ক্ষমতা রাখে না। না, এই রাজ্যে যদি মেডিকেল সায়েন্সের সঙ্গে জীবনানন্দ পড়ানো হয়, আপনি কিভাবে দেখেন? কোনটা দেখে মেডিকেল সায়েন্সের সঙ্গে জীবনানন্দের কবিতা পড়ানো হয়। আমি অত্যন্ত আনন্দ বছর হ্যাঁ, আমি অত্যন্ত আনন্দিত কি সুভদ্রার কবিতা যদি পড়ানো হয় আমার তাতে কোনো কিভাবে? আমি তাহলে মানে পড়াশোনার জগতের সঙ্গে এই পড়াশোনার জগতে কবিতাই তো জীবন মেডিকেল সায়েন্সে তা অবশ্যই কবিতা থাকবে কবিতাকে বাদ দিয়ে আমি সাহিত্যকে বাদ দিয়ে আবেগকে বাদ দিয়ে আমি পড়াশোনা করাবে আমরা সাহিত্যিকদেরও মেডিকেল পড়ানো উচিত, আপনার থিওরি অনুসারে কোনটা সাহিত্য নিয়ে এরা পড়াশোনা করছে, তাদেরও মেডিকেল সায়েন্স পড়া উচিত। কিছু ব্যাপার তো জানতে হবে এবং সবাই জানে গুগল আঙ্কাল থেকে সবাই এখন ডাক্তার প্রেসক্রাইব করে ওষুধ পর্যন্ত দেখে দিচ্ছে একজনের প্রত্যেকটা আমি ইনফরমেটিভ হওয়া উচিত একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে শিক্ষার ক্ষেত্রে সেটা আমরা নিয়ে আসতে কিছু আমরা রামায়ণ ব্যক্তিত্ব সিনেমা দেখেছি, সেতুটা বাদ দিয়ে হনুমান এদের নিয়ে কোনো রাম করবো না। ইন্সপায়ার করার ব্যাপারটা কিছু ব্যক্তিত্ব হ্যাঁ। যারা যোগ দিয়েছিলেন 21-এর নির্বাচনের আগে বিজেপিতে, অনেকে ঘাসফুল থেকে এসেছিলেন, অনেকে আসা যাওয়ার মাঝে ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, বিক্রাংশু চৌধুরী, তো বামপন্থী দল থেকে কর্মী এসছে আপনারা তাদের নাম কোনোদিন বলেন না কেন? এত বামপন্থী অতিবাম দলের যারা যোগ দিয়েছেন বিভিন্ন জায়গায়, যারা বিভিন্ন সময় বামপন্থী শিক্ষা সংগঠনের সঙ্গে ছিলেন, বিভিন্ন তাদের অধ্যাপকদের যে সংগঠন আছে তাদের মধ্যে ছিলেন, তারা যে যোগ দিয়েছেন, তারা যে প্রতিদিন ফেসবুকে লিখছেন, টুইট করছেন, বিভিন্ন জায়গায় মতামত দিচ্ছেন, দিল্লি থেকে ইন্টালেকচুয়ালসের মিটিংয়ে অংশগ্রহণ করছেন, কিন্তু তাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে তো চলছে কি চাইছে এই বামপন্থীরা এবং প্রাক্তন তৃণমূলীরা যারা বিজেপির কোনো সময় অংশ হয়েছিল 4 মাস আগে, এই ভবানীপুরের নির্বাচনে যখন টিম বিজেপিকে আমরা দেখছি মাঠে, তখন তারা অনুপস্থিত কেন? সেরা 11-এর সুযোগ পায়নি। বিজেপি বলতে যেটা বোঝাতে চাইছে সেটা এখনো পর্যন্ত মাঠে নামেনি, কারণ প্রবল বর্ষা চালিয়ে সেগুলো তো মাঠ শুকনো হলে আবার ঠিক নামবে। তবে বিজেপি কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করা দল নয়, সে যত বড়ই তার ব্যক্তিত্ব হোক না কেন, আর তার আগে কতবারের এমপি আর কতবারের মন্ত্রী তিনি, এগুলো এতে বিজেপি এসে যাবে। বিজেপি বহমানতা নিজের মতো করে চলছে। শ্রমিকরা শুভেন্দু অধিকারী টুইট করেছেন আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পানি খাদানগুলিতে রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞাপন বেরিয়েছে, সেটিকে কটাক্ষ করে তিনি টুইট করেছেন। তাতে 3-4টি পদবীর উল্লেখ করেছেন, বলেছেন যে নাও গম্ভীর থিংস অফ আরোরা, আরোরা থিংস অফ নারুলা, নারুলা থিংস অফ মঙ্গল। এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? এটা উনি বলতে পারবেন যে টুইট করেছেন। শুভেন্দু অধিকারী টুইটের ব্যাখ্যা দেওয়ার জন্য তো আমি নেই। তবে নিঃসন্দেহে আগে যেটা ছিল ডিএমদের টেবিলের মধ্যে এবং স্থানীয় কিছু নেতার মধ্যে সীমাবদ্ধ, এখন এবার যেটা হবে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং প্রশাসনের ক্ষমতা কেন্দ্রীকরণ। এটাও তারই একটি পদক্ষেপ। পুরো ব্যবস্থাটাকে আমি তুলে নিয়ে কলকাতায় চলে এলাম, আর এখান থেকে সমস্ত দুর্নীতি স্পর্শন বন্ধ হয়ে যাবে, এটা বাস্তবে সম্ভব না। কিন্তু আপনি কি এদের কাউকে চেনেন নাকি? গম্ভীর, আরোরা, নারুলা এদের? আমি তো বলছি যিনি টুইট করেছেন তিনি চিনতে পারেন, আমার এত মানুষের সঙ্গে পরিচয়। শ্রমিকরা অর্জুন সিং এর বাড়িতে বোমা করার ঘটনা, আমার প্রশ্নটা হচ্ছে যে বিরোধীদের অভিযোগ ভবানীপুরের ভোট আছে বলেই এখন বিরোধীদের মেলাইন করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং সেটাকে হাতিয়ার করে এনআইএকে ডেকে আনা হচ্ছে। তাহলে বলতে হবে যে রাত্রিবেলা মুখোশ করে আর 3টে মাস্ক পরে নিয়ে N95 ভোট মিছিলে বোম আছে। কোনোদিন এই স্টেটমেন্ট করবে একজন মানুষ তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং তৃণমূলের সর্বোচ্চ নেতা বলেছেন 2 লাখের নিচে যদি ওকে হারাতে না পারি তাহলে রাজনীতি থেকে বিদায় হবে। সমস্ত শক্তি দিয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বার পরেও অর্জুন সিং ভালো ব্যবধানে নির্বাচিত হয়েছে।
তারপরে অর্জুন সিং বারবার আক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে 99টা মামলা চাপানো হয়েছে। গত 7 দিনের মধ্যে 3 দিন তার বাড়িতে ব্যাপক বোমাবাজি চলছে। সেটা বন্ধ করার জন্য বিভিন্ন সময় রাজ্যপাল পর্যন্ত হস্তক্ষেপ করেছে। বেশ কয়েকজন মারা গেছে। 2 দিন আগে একটি ছেলে টাকা দিতে অস্বীকার করায় তার মায়ের সামনে পয়েন্ট ল্যাঙ্গুয়েজে এটাকে গুলি করে মেরে ফেলা হলো বিজেপির সঙ্গে। এভাবেই বারবার তিনি আক্রমণের শিকার। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এত প্রতিরোধের পর বিজেপি প্রার্থী জিতেছেন, এরপরে তৃণমূল কংগ্রেস কি করবে?